শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 14 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মুসলমানদের উপর শক্তি দেখিয়ে বলপূর্বকভাবে জাপিয়ে দেওয়া যাবে না ইউসিসি অথবা ইউনিফর্ম সিভিল কোড। তালাক এবং বহু বিবাহ মুসলমানদের ধর্মীয় নীতিতে আছে। মুসলমানরা শুধু কুরআন শরীফের নীতি পালন করবেন। ইউসিসির বিরুদ্ধে এবার গর্জে উঠল উলেমা কাউন্সিল। তারা জানিয়েছে মুসলমানদের উপর বলপূর্বকভাবে জাপিয়ে দেওয়া যাবে না ইউসিসি। কেবল কুরআন শরীফের মতে রীতিনীতি পালন করবেন মুসলমানরা। এই ইউসিসি মুসলমানদের ক্ষতি করবে। তালাক এবং বহু বিবাহ মুসলমানদের ধর্মীয় নীতিতে আছে। ইসলামে বিশ্বাস করা সবার জন্য বাক স্বাধীনতা কেড়ে নেবে ইউসিসি। শক্তি দেখিয়ে মুসলমানদের উপর ইউসিসি জাপিয়ে দেওয়া যাবে না। এদিকে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল ইউসিসি নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সাহেব, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন। 102 জন বিধায়ক নিয়ে আপনি ক্ষমতা দখল করেছেন। আপনি সব ধর্মের সাথে ন্যায় করুন। আপনি পৃথিবীতে ন্যায় করবেন, আল্লাহ আপনাকে ন্যায় করবে। আপনি যদি ইউসিসি এনে থাকেন তাহলে আমরা এর বিরোধিতা করব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় 4 মন্ত্রীকে দপ্তর বিতরণ করা হয়েছে। এর মধ্যে অতুল বোরা, রামেশ্বর তেলী, চরণ বড়ো এবং অজন্তা নেওয়াগ আছেন। অতুল বোরাকে দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ, আবগারি বিভাগ, সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগ, অসম চুক্তি রূপায়ণ বিভাগের দায়িত্ব। এদিকে মন্ত্রী রামেশ্বর তেলীকে দেওয়া হয়েছে রূপান্তর এবং উন্নয়ন বিভাগ, শ্রমিক উন্নয়ন বিভাগ, চা জনগোষ্ঠী ও আদিবাসী উন্নয়ন বিভাগের দায়িত্ব। মন্ত্রী চরণ বড়োকে দেওয়া হয়েছে পরিবহন বিভাগ এবং বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের দায়িত্ব। একইভাবে অজন্তা নেওগকে দেওয়া হয়েছে মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ এবং পর্যটন বিভাগের দায়িত্ব। 2022 সালের হিজাব নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার করল কর্ণাটক সরকার। বিদ্যালয়ে এবার থেকে হিজাব পরে যাওয়া যাবে। 2022 সালের কর্ণাটকের তদানীন্তন বিজেপি সরকার বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বর্তমানের কংগ্রেস সরকার প্রত্যাহার করল সেই নির্দেশ। শিক্ষার্থীরা ইউনিফর্মের সাথে হিজাব, পাগড়ি, পবিত্র সুতা, শিবধরা রুদ্রাক্ষ এবং অন্যান্য অনুরূপ বস্তু পরিধান করে বিদ্যালয়ে যেতে পারবেন। উল্লেখ্য, 2022 সালে বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিজেপি সরকার। এবার কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন করে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়ারগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচির বার্জে আটকে পড়া মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স অনুমান করা হচ্ছে 35 থেকে 40 বছর। উদ্ধারকালে তার পরনে ছিল বুকের সামনে প্রিন্টেড ডিজাইন অথবা লোগোযুক্ত বাদামি রঙের হাফ স্লিভ রাউন্ড নেক টি শার্ট এবং গাঢ় রঙের একটি লং প্যান্ট। পরে মৃতদেহটি শনাক্তকরণ এবং ময়নাতদন্তের জন্য এসএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এনকোয়েস্ট সহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে এখনও পর্যন্ত মৃতদেহর পরিচয় পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী ও দেশীয় পর্যটনকে উৎসাহ দেওয়ার বার্তার মধ্যেই আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় কাটছাঁটের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ যাত্রীদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশবাসীকে অন্তত 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ কমিয়ে দেশের অভ্যন্তরে পর্যটনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারই রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে আগামী 3 মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত অন্তত 60টি আন্তর্জাতিক উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, শিকাগো ও নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরে আপাতত উড়ান বন্ধ থাকছে। পাশাপাশি ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক জনপ্রিয় রুটেও বড়সড় কাটছাঁট করা হয়েছে।
সিঙ্গাপুর, ব্যাংকক, ঢাকা, কাঠমান্ডু এবং কলম্বোগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হচ্ছে। সব মিলিয়ে অন্তত 22টি আন্তর্জাতিক উড়ানের পরিষেবা হ্রাস করা হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। সন্ধ্যে থেকেই প্রবল ঝড়, সেই সঙ্গে বৃষ্টির দাপট। লণ্ডভণ্ড হয়ে যায় উত্তরপ্রদেশের একাধিক জেলা। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির দাপটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 60 জনের। আহত হয়েছেন অনেকেই। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃতদের পরিবারে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে যোগী সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রয়াগরাজে সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে বাদোহি, যেখানে 15 জনের মৃত্যু হয়েছে। সেই সাথে মির্জাপুরে মৃত্যু হয়েছে 10 জনের। এছাড়া ফতেপুরে 9 জন এবং হারদৌ, কনৌজ এবং কৌশাম্বী জেলা থেকেও মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে নারী এবং শিশুরাও আছেন। জল্পনার অবসান। কেরলের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তার নাম ঘোষণা করল কংগ্রেস। বিডি সতীশনের নাম ঘোষণা করা হলো কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। 10 দিনের ম্যারাথন বৈঠক এবং আলোচনার পর সতীশনের নাম স্থির করা হয়। এবারের কেরলম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। কংগ্রেস থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে তা নিশ্চিত ছিল, কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়েই যাবতীয় সংশয় ছিল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসের অন্দরে যে টানাপোড়েন চলছে বিগত কয়েক বছর ধরে, তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য অনেক ভাবনা চিন্তা করেই মুখ্যমন্ত্রী বাছাই করা হলো কেরলমে। আগামী 20 মে সারা দেশে ওষুধের দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠনের অভিযোগ। অনলাইন ফার্মাসিগুলির নিয়ন্ত্রণহীন কার্যকলাপ, অতিরিক্ত ছাড় এবং প্রেসক্রিপশন যাচাইয়ের দুর্বল ব্যবস্থার সুযোগ নিয়ে নকল এবং ভেজাল ওষুধের বাজার দ্রুত বিস্তার লাভ করছে। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও মাঝারি ওষুধ ব্যবসায়ীরাও। শ্রীভূমি জেলায়ও এদিন বন্ধ পালিত হবে বলে জানান সংগঠনের জেলা শাখার সহসভাপতি। তিনি বলেন, আগামী 20 মের এই দেশব্যাপী ধর্মঘটের মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের কাছে ই-ফার্মেসির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং নকল ওষুধের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো। আগামী 25 এবং 26 মে দেশ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ধর্মঘটের ডাককে সামনে রেখে বুধবার দেশব্যাপী সমস্ত এসবিআই শাখায় পালিত হল শোক দিবস। এদিন ব্যাংকের কর্মীরা কালো মাস্ক পরে নিজেদের বিভিন্ন দাবির কথা গ্রাহক এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। জানা গেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের ডাকে গত 2 মে থেকে 16 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের অংশ হিসাবেই আগামী 25 এবং 26 মে সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্যাংক কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে উদাসীন মনোভাব দেখিয়ে আসছে এবং এক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তিও লঙ্ঘিত হয়েছে।